ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস ঈদ আড্ডা পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শান্তা জাহান এবং যথারীতি আমি সবসময় বলি আপনাদের জন্য খুব প্রিয় একজন তারকাকে নিয়ে আমি হাজির হয়ে যাব। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। খুব প্রিয় একজন তারকা রয়েছেন। শুধুমাত্র তারকা বলবো না, তার কথা, তার পার্সোনালিটি আমাদের সবাইকে অনেক বেশি ইন্সপায়ার করে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আসলে তারকাদের যখন ঈদ উৎসবে ঈদের আয়োজনে নতুন কাজ আসে তখন আসলে তাদের সাথে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। আজ কিন্তু আমি কথা বলবো যার সাথে, তার এই ঈদে চমৎকার একটা ছবি রিলিজ হচ্ছে, এশা মার্ডার কর্মফল। সেই কাজ নিয়ে কথা হবে ঈদের আড্ডা নিয়ে, এবং আরও আনুষঙ্গিক প্রসঙ্গ তো থাকবেই। বুঝে গেছেন ইতিমধ্যেই আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় এবং জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। অনেক অনেক শুভেচ্ছা আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? খুবই ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো লাগছে। যেমনটা বলছিলাম যে ঈদের আনন্দটা আসলে অনেকখানি বেড়ে গেছে বিকজ তোমার মুভি আসছে এশা মার্ডার কর্মফল। মুভি যেহেতু রিলিজ হয়েছে এবং আমার জানা মতে এবারের ঈদের মুভিটা তোমার প্রথম আর কি ঈদে রিলিজ হলো এই প্রথম। তো তোমার কেমন লাগছে? এটা আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট। মানে এতদিন শুধু অন্য মানুষেরটা দেখেছি যে ঈদের সময় মুভি রিলিজ করে, তাদের একটা প্রেশার থাকে। তো এটা একটা মানে পরীক্ষার মতো, এমনিতেও মুভি রিলিজ হওয়া মানেই একটা পরীক্ষার মতো মনে হয় যে পরীক্ষা দিতে যাব, পরীক্ষা কেমন হবে সেটা নিয়ে একটা স্ট্রেস থাকে। তো এটাও একটা পরীক্ষার মতো যে দর্শক আসবে, ফিডব্যাক দিবে, কেমন রেসপন্স করবে। সো সব মিলিয়ে এক ধরনের স্ট্রেস কাজ করছিল ঈদের আগদিন পর্যন্ত। আর ঈদের পরে দর্শকের রেসপন্স যেরকম পাচ্ছি, আমার মনে হচ্ছে যে এটা আমাদের জন্য খুবই খুবই আনন্দের। একদম পুরো টিমটা যেভাবে আসলে কাজ করেছে প্রত্যেকটা চরিত্রকে নিয়ে, তারপরে এমন একটা পজিটিভ রেসপন্সের আশা সবাই করে, কারণ আর্টিস্টদের জন্য কিন্তু এটাই সবচেয়ে বড় প্রাপ্তি যে তাদের দর্শকরা ভালোবাসছে। ভিন্ন রকম একদম একটা চরিত্র ছিল এবং প্রথমবারের মতো পুলিশ তুমি মানে এখানে লিড ক্যারেক্টারে আছো। সেই জায়গা থেকে আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল নিজেকে প্রুভ করা যে না, আমি আজমেরি হক বাঁধন নই, আমি আসলে একজন পুলিশ অফিসারই এখানে। আসলে রেহানা এমন একটা কাজ ছিল আমার জীবনে যেটা আমাকে একজন আর্টিস্ট হিসেবে নতুনভাবে জন্ম দিয়েছে এবং একজন মানুষ হিসেবেও। তো আমি রেহানার পর থেকে যে কটা চরিত্র করেছি সবগুলো চরিত্রকে মানুষ আলাদা করতে পারে। সো আমার প্রথম মানে যেই চিন্তাটা থাকে একটা ক্যারেক্টার আসলে যে এইটাকে আমার আগের চরিত্রের সাথে মিশে যাবে কিনা। তো আমি এমন ক্যারেক্টারই চুজ করি যেগুলো আগের চরিত্রের সাথে মিলবে না। তো এটা একেবারেই ডিফারেন্ট আমার আগের চরিত্রগুলো থেকে। আর আমি কখনোই পুলিশের ক্যারেক্টার করিনি। সো এটা এইরকম, হ্যাঁ একদমই নতুন। সবাই আমাকে নতুনভাবে আবিষ্কার করছে এবং পছন্দ করছে, সেটা তো খুবই ভালো লাগার। আমরা ঈদের প্রসঙ্গে আসতে চাই, যেহেতু ঈদের উৎসব মানেই হচ্ছে পরিবারের সাথে সময় কাটানো, এবং অনেক সময় যেটা হয় যে ঈদের সকালে ঘুম থেকে উঠে আমরা একটু নস্টালজিয়ায় ভুগি যে ছোটবেলায় তো আমরা অনেক কিছু করতাম। তো প্রথমে যদি জানতে চাই যে এই ঈদ আর সেই ছোটবেলার ঈদ বা তোমার সময়কার যখন আসলে আজমেরি হক বাঁধন তুমি ছিলে না, ঘরের একটা আদুরে মেয়ে ছিলে, তখনকার ঈদের মধ্যকার পার্থক্যটা কি? তখনকার ঈদ তো আসলে ভীষণ মজা লাগতো, কারণ কোনো রেসপন্সিবিলিটি নাই, শুধু আনন্দ আর আনন্দ। নতুন কাপড়, খাওয়া দাওয়া, গ্রামে যেতাম আমরা, সব সময় গ্রামে ঈদ করতাম। আমার গ্রামের বাড়ি হচ্ছে বিক্রমপুর। তো আমরা সব সময় গ্রামের বাড়িতে যেতাম, ওখানে গিয়ে আমার কাজিনরা আসতো, আমরা একসাথে খেলতাম, ঘুরতাম, হ্যাঁ খাওয়া দাওয়া, পিঠা বানায়, হ্যাঁ। তো অনেক অনেক ফান আসলে তখন হতো। চাঁদ রাতে খুব মজা হতো। মেহেদি লাগাতাম, হ্যাঁ মেহেদি লাগাতাম, টিউবের মেহেদি না, বাটা মেহেদি। কারণ গ্রামে ওখানে তখন মানে আমাদের ছোটবেলাটা অত টিউবের মেহেদি এত অ্যাভেলেবেল ছিল না। আবার ওটা কি একটু কালার বেশি করার জন্য একটু খড় দেয়া, হ্যাঁ। তো এগুলা করতাম। তো এইটা একটা অন্যরকম মজা ছিল। আর এখন গ্রামে ওইভাবে যাওয়া হয় না, কিন্তু তারপরেও ঢাকায় আর কি যতটুকু আয়োজন করা হয়, সব আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয়। এখন আমার মেয়েও আসলে, ওর ঈদটাও আমার কাছে মনে হয় আমার ছোটবেলার মতো না। আমার ছোটবেলার ঈদটা, হ্যাঁ আমার ছোটবেলার ঈদটা খুব খুব সুন্দর ছিল। একদম। আড্ডার মাঝে মাঝে আমাদের মজার মজার কিছু ফানও থাকা উচিত। এবারে আমরা একটা স্ক্রিনে তোমার জন্য কিছু ভিডিও ফুটেজ রেখেছি, সেখান থেকে তোমার জন্য কিছু কোয়েশ্চেন থাকবে। আই হোপ তুমি সেগুলো বলতে পারবে। চলো আমরা একটু দেখে নেই যে কি কি থাকছে।
প্রিয় দর্শক, চলুন আমাদের এই ফান টাইমে আমরা একটু দেখে নিতে চাই যে বাঁধন আপু কতটা রিকল করতে পারে ভিডিও ফুটেজ দেখে নিজেকেই। একটা কথা জিজ্ঞেস করতে এসেছি, প্রশ্নটা শুনে সেদিনকের মতো আবার দৌড় দিও না যেন, ঠিক ঠিক উত্তর দেওয়া চাই। উত্তরটা দেওয়ার মতো না হলে? সৎ সাহস থাকলে সব প্রশ্নের উত্তর দেওয়া যায়। সেদিন আমার করে পালালে কেন? পালাইনি তো, সরে গেছিলাম মাত্র, যাতে প্রেম ভালোবাসা এসব আবল তাবল না বকো। কেন? পৃথিবীতে কি প্রেম বলতে কিছু নেই? হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। হাজার মনের কাছে প্রশ্ন রেখে। ওকে, সো ফাইনালি ক্লিপটা আমরা দেখে নিলাম। প্রথমে যদি নায়কের নাম বলি, বুলবুল আহমেদ। সেই সময়টা কি একটা গোল্ডেন টাইম ছিল, তাই না আমাদের চলচ্চিত্রের? আচ্ছা, নায়িকা তাকে কি আচ্ছা, কোনোভাবে নায়িকার নামটা আমি শিওর নাম বলতে পারবো না। কোনোভাবে মনে পড়ছে না? না, আমি ওইভাবে মনে করতে আমি পারছি কিছু না। হিন্টস দিই। হ্যাঁ, মানে খুব যে বেশি তিনি মানে চলচ্চিত্র করেছেন তা নয়, বাট সেই সময়টাতে যে কয়েকটা চলচ্চিত্র করেছিলেন সেই সবগুলো চলচ্চিত্র অনেক হিট ছিল। আর বিশেষ করে এটা তো মহানায়ক চলচ্চিত্র, হ্যাঁ, হ্যাঁ। মানে ক্লিপস আমরা দেখলাম। তার নামের প্রথম অক্ষর হচ্ছে ক। ক। কবরী আপা তো অবশ্যই না, কিন্তু ওই সময়টাতে ক দিয়ে ২-৩ জন নায়িকাই ছিলেন। ২-৩ জন নায়িকার নাম বলো, আমি একটা বলি। কবরী, কাজরি এবং আরেকজন হচ্ছে তো বলেই তো কবিতা। দিছো। আচ্ছা, তাহলে কাজরি হবে। কবিতাটা তোমাকে অনেকক্ষণ মনে করে বলতে হয়েছে, সো আমি জাস্ট চিটিং করে জেনে গেছি, সো কাজরি হবে। ইয়েস, পারফেক্ট। তো প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম আমাদের বাঁধন আপু খুব সুন্দরভাবে আমাদের আজকের এই মানে ক্লিপস দেখে মোটামুটি বুঝে নিয়েছেন কারা কারা ছিলেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন মহানায়ক চলচ্চিত্রের এই ক্লিপস। বাসায় সময় পেলে অবশ্যই আমাদের বাংলা চলচ্চিত্র দেখবেন, কারণ চলচ্চিত্রের যে স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগ কিন্তু আবারও ফিরে এসেছে, আমি এটা বলতে চাই। তো বাঁধন আপুর জন্য একটা গিফট রয়েছে আমাদের এইচএনএস গ্লাসওয়্যারের পক্ষ থেকে, সেই গিফটটা আমি তোমাকে হ্যান্ড ওভার করতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাঁধন আপু, সোশ্যাল মিডিয়া নিয়ে এখন একটু কথা বলবো। তুমি সোশ্যাল মিডিয়াতে এখন রিসেন্ট টাইমে খুব অ্যাক্টিভ, আবার মাঝখানে একদমই ইনঅ্যাক্টিভ ছিলে, আবার তার আগে অ্যাক্টিভ ছিলে। তো অ্যাকচুয়ালি তুমি কতটা সময় কাটাও? অনেকটা সময় সোশ্যাল মিডিয়াতে দেয়া হয়। মানে নর্মালি কি এমন হয় যে আচ্ছা তুমি কোনো ছবি পোস্ট করছো না বা কোনো স্ট্যাটাস দিচ্ছ না, কিন্তু স্ক্রল করছো, অলওয়েজ কিছু না কিছু দেখছো? হ্যাঁ, এটা তো হয়ই। এটা তো একটু সবচেয়ে বেশি টাইম অ্যাডিকশন হয়ে যায় আসলে সবারই। হ্যাঁ, রিলস দেখা হয়? রিলস আমি বেশি দেখি না, আমি অনেক টক শো দেখি। ওকে, সো ওই টক শো গুলো কি আমাদের দেশীয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমাদের দেশীয়, বেশিরভাগই আমাদের দেশীয়। টক শো গুলো তো খুব একটা বেশি যে মানে না, আমি পলিটিক্যাল টক শো দেখি। কেন, তোমার কি পলিটিক্স করার ইচ্ছা আছে? না, কিন্তু আপডেটেড থাকতে চাই, কে কি ভাবছে, কে কি চিন্তা করছে, এরকম। ওকে, মানে এবং দেশীয় পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সবকিছু জানতে হলে তো শুনতে হয়। বাট এটাতে মনে হয় না অনেক সময় এংজাইটি কাজ করে বা হচ্ছে বেশি বেশি শুনছি এরকম হয়? না, বা এরকম ওইটার প্রতিফলন কি আমরা তোমার স্ট্যাটাসে দেখি পরবর্তীতে? হ্যাঁ, ট্রু। কোন বিষয়গুলো নিয়ে তুমি খুব বেশি বিরক্ত, মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার? বুলি করা, সোশ্যালি হ্যারাস করা, এটা নিয়ে। সোশ্যাল মিডিয়াতে অনেক পজিটিভ থিংসও আমরা দেখতে পাই, যেটা দেখতে হলেও আসলে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতেই চোখ রাখতে হয়। একটু পজিটিভ সাইডগুলো নিয়ে যদি বলতে, কারণ নেগেটিভ সাইড তো শুনলাম, বাট পজিটিভিটি যেটা দেখে ভালো লাগে যে না এই কাজগুলো আমাদের দেশে হচ্ছে বা দেশের মানুষগুলো এইভাবে এগিয়ে যাচ্ছে। আমি বেশিরভাগ সময় আমি টক্সিক পিপলকে এড়িয়ে চলি। তারপরেও আমার ফ্রেন্ড লিস্টেও কিছু টক্সিক মানুষ আছে, আমি আবার রেখে দিই দেখার জন্য মাঝে মধ্যে। এখন তো হঠাৎ করে আনফ্রেন্ড করে দেয়া যাচ্ছে না। এটা ভালো ছিল। হ্যাঁ, তো তারপরে কিছু মানুষকে আমি আনফলো করে রেখেছি, কিন্তু আবার কিছু মানুষকে আমি টক্সিক, আমি জানি তারা আমার জন্য হার্মফুল, বাট তারপরেও রাখি। কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে বেশিরভাগ মানুষ
বেশিরভাগ মানুষ ভীষণ ভালো। সো আমি তাদের অ্যাক্টিভিটি ফলো করি, তারা কি চিন্তা করছে সেটা দেখি, কারণ সবাই কিন্তু শুধু ছবি দেয় না, অনেকে থটস শেয়ার করে, তারা লিখে, তো ওইগুলো দেখি, ওগুলো আমার ভালো লাগে আসলে। আচ্ছা, আমাদের লাইফে তো অনেক মানুষ থাকে, আমরা জানি যে সে আমার জন্য ক্ষতিকারক বা ক্ষতি করছে পিঠ পিছে, ওই মানুষগুলোকে আসলে তুমি কিভাবে অ্যাভয়েড করো, নাকি তাদেরকে ফেস করো অলওয়েজ? লাইক আমি অলওয়েজ আল্লাহর উপর ছেড়ে দিই। আমি এটা বিশ্বাস করি যে যারা এই ধরনের অসভ্য মন মানসিকতার, তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন এবং দেনও। আমার চোখের সামনে এগুলো ঘটেছে, যারা আমাকে হিংসা করে, আমাকে ক্ষতি করেছে, অনেক কিছু করেছে, ইভেন আমার ইন্ডিয়ার ভিসা বন্ধ করে দিয়েছে অনেকে। তো তারা আমার চাইতে ভালো নাই, সো আল্লাহ আছে। ওয়েল, তুমি রাজনৈতিক টক শো দেখো এবং দেশ নিয়েও তোমার অলওয়েজ একটা এক্সপেকটেশন থাকে, যেটা আমরা দেখেছি। আসলে তো সবার থাকা উচিত, রাইট? দেশকে ভালোবাসলে এই হ্যাঁ, এক্সপেকটেশন তোমার পলিটিক্স করতে হবে না কিন্তু দেশকে নিয়ে চিন্তা করার জন্য। একজন সুনাগরিক হলেই কিন্তু আমার দেশকে নিয়ে ভালো ভাবনা থাকা উচিত। ওভারঅল এখন যে পরিস্থিতি এবং যা কিছু চলছে এবং তোমার গত কয়েকদিনের স্ট্যাটাস, তাতে করে আমরা দেখলাম যে তুমি দেশকে নিয়ে ভাবছো, বর্তমান সিচুয়েশন নিয়ে ভাবছো, এবং দেশের যে সংস্কারের একটা ব্যাপার ছিল সেই বিষয়টা নিয়েও তোমার কনসার্ন রয়েছে। যদি ওভারঅল আমাদেরকে একটু বলতে যে আসলে আমরা কি চাই বা তুমি কি চাও, যে আমাদের দেশটা আসলে কেমন হওয়া উচিত? আমি তো চাই আমাদের একটা সাম্যের দেশ হবে, যেখানে আইন শৃঙ্খলা সবার জন্য, মানে আইনের সুব্যবস্থা থাকবে, সুশাসন থাকবে। আর আমি চাই যে আমাদের দেশে গণতন্ত্রটা আসলে বজায় থাকুক। সো সেইটা বজায় রাখার জন্য রেগুলার একটা ভোটিং সিস্টেম থাকাটা জরুরি, চালু থাকাটা জরুরি। তো যত তাড়াতাড়ি আসলে ভোটের মাধ্যমে একটা মানে নির্বাচিত সরকার আসবে, নির্বাচিত সরকার আসলে তারা সংস্কার করবে। সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু একদিনে হয় না। তো তারা করবে, তারপরের বার যে আসবে সে করবে, তারপরের বার যে আসবে সে করবে, এভাবে করেই চলবে। প্রতি মুহূর্তে মানুষ নিজেকেও কিন্তু সংস্কার করতে হয়। সো নিজেকেও প্রতি মুহূর্তেই করতে হয়। আমি আর এরকম না যে আজকে আমি 10টা সংস্কার করলাম এবং পরে আর আমাকে করতে হবে না, ব্যাপারটা কিন্তু একদম এরকম না। রাইট। আমরা সাধারণত নিজেদের লাইফে যেটা হয় যে খুব আনন্দিত থাকার চেষ্টা করি। তুমি তোমার নিজেকে ভালো রাখার জন্য, আনন্দিত রাখার জন্য কি কি করো? এক্সারসাইজ করি রেগুলার, যেটা অনেক হেল্প করে। পড়ি, তারপর মুভিজ দেখি, এই ক্যারেক্টার যদি কোনো কিছু পাই সেটা নিয়ে ক্যারেক্টারাইজেশন করতে থাকি, রিহার্সাল করতে থাকি। আমার মেয়ের সাথে সময় কাটাই, এটা আমার সবচেয়ে আনন্দের সময়। আর মাঝে মধ্যে ঘুরতে চলে যাই। এবার একটু বলো যে পরিবর্তন করতে চাও কোন বিষয়গুলো, যে এগুলো যদি পারতাম আমি চেঞ্জ করে ফেলতাম। আমার নিজের রাগটা আর একটু কন্ট্রোল করতাম, ইমোশনটা হ্যান্ডেল করতে শিখতাম, খারাপ গুণগুলোকে ভালো করা। হ্যাঁ, আর কি, আর যা আছে ভালো আছে, অসুবিধা নাই। যখন তুমি ছোট ছিলে, স্কুলে পড়তো, মনপুর স্কুল তোমার স্কুল, রাইট? আমরা কিন্তু স্কুলমেট। ও নাইস। তো মনপুর স্কুলে পড়ার সময় যেটা হয়, অনেক রেস্ট্রিকশন মানে আমি 7-8টা স্কুলে পড়েছি। লাস্ট আমি মানে এসএসসি দিয়েছি মণিপুর থেকে, 9-10 বা 8-9-10 এরকম। ওকে, এটা কি আসলে আমরা মেইনলি ধরবো যেহেতু কাগজে কলমে রয়েছে। ওখানে তো খুব স্ট্রিক্ট সবকিছু মেইনটেইন করতে হয়। তো ওই সময়টাতে আমাদের টেলিভিশন অ্যান্ড চলচ্চিত্রই হচ্ছে সবচেয়ে বিনোদনের বড় মাধ্যম ছিল। তুমি কার অভিনয় দেখে ক্রাশ খেয়েছিলে? মানে যদি তার সাথে দেখা হতো, আমি যদি তার সাথে অ্যাক্টিং করতে পারতাম। আসাদুজ্জামান নূর, আমি তাকে অনেক পছন্দ করতাম। বাকের ভাইয়ের জন্য কানতে কানতে আমি অজ্ঞান হয়ে গেছিলাম মনে হয়। আমি এত কান্না করছি, তার ফাঁসি হবে এটা। হ্যাঁ, এটা মানতেই পারি নাই আমি যে এরকম হতে পারলো। আর তুমি যখন আজমেরি হক বাঁধন হলে, তোমার সেই মানে লাক্সের প্ল্যাটফর্ম থেকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত এমন একজন ভক্তের কথা বলো, নাম না বললেও চলবে, বা তুমি যদি চাও। না, এরকম সিক্রেট ভক্ত নাই কোনো। আচ্ছা, না সিক্রেট ভক্ত না, মানে ওপেন ভক্ত, কিন্তু সে এমন ক্রেজি থিংস তোমার জন্য করেছে। না, আমার জন্য কেউ ক্রেজি থিংস করে না, সবাই আমাকে ভয় পায়, কারণ ক্রেজি থিংস করলে একটা মার খাবে। কারণ আমি তো একটা লেকচার দিয়ে দিব,
সো আমার জন্য ক্রেজি থিং করার প্রশ্ন ওঠে না। আর আমি তো এত এত মানে হয় না লাইকেবল পারসন না যে ঠাস করে আমাকে অনেক পছন্দ হবে। আমাকে কিন্তু পছন্দ করে যারা, তারা আমি তাদেরকে আমি ধৈর্য আছে যে তাদের ধৈর্য আছে যে আমাকে পছন্দ করে, যে মানে আমাকে যারা পছন্দ করে তারা আবার জেনুইনলি পছন্দ করে, তারা আমাকে অনেক পছন্দ করে। হ্যাঁ, স্পেশালি মেয়েরা আমাকে খুব পছন্দ করে। হ্যাঁ, কিন্তু মানে যারা একটু মধ্যবয়স্ক নারী আছেন এবং পুরুষরা, যারা মধ্যবয়স্ক নারী এবং পুরুষদের আমার জন্য খুব ডিফিকাল্ট আমাকে হ্যান্ডেল করা, ওরা আমাকে নিতেই পারে না। সো ওদের জন্য খুব কষ্টের এটা। আই থিঙ্ক এই সময়টা খুবই ভালনারেবল, যে কাউকে আসলে টলারেট করা বা অ্যাকসেপ্ট করা খুব কঠিন হয়ে যায়। বাট মানে আজমিরি হক বাঁধন একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে, একজন ডেন্টিস্ট হয়ে কেন এই ক্যারিয়ারটাকে মানে কন্টিনিউ করলো না? বিকজ আমার তো মনে হয় তোমার কাছে যারা যেত না, এখনো সময় শেষ হয়নি, আরো বয়স হলে দিতে পারি। বয়স হলে না, আমার মনে হয় যে এখন তো আরেকটা জিনিস নিয়ে ব্যস্ত রয়েছো। হ্যাঁ, মানে যখন আমার ব্যস্ততা কমে যাবে তখন আমি দিতে পারি। আসলে একজন আর্টিস্টের ব্যস্ততা কি কখনো কমে না? আমাদের দেশের প্রেক্ষাপটে তো মেয়েরা আফটার 30 কাজই পায় না। আমরা তো তাও যুদ্ধ করে টিকে আছি যে হ্যাঁ কাজ করবো, প্রতিনিয়ত। তো এই যুদ্ধটা তো করা ডিফিকাল্ট। ওকে, সো ইন ফিউচারে আমরা বাঁধন আপুকে পাচ্ছি ডেন্টিস্ট হিসেবে, আর তুমি যখন তোমার চেম্বার ওপেন করবে তখন আমি তোমার ওখানে ফার্স্ট চলে যাব। থ্যাংক ইউ। ওকে, এবারে বলো যে এমন কোন উপহার যেটা পাওয়ার পরে তোমার লাইফে মনে হয়েছে যে না, এটা সিম্পল হতে পারে কিন্তু আসলেই এটা অসাধারণ। আমার লাইফের আমি কিন্তু উত্তরটা জানি। কি? আমার মেয়ে ছাড়া আর কোনো বেস্ট গিফট নাই আমার লাইফে। সো এটা আমার আল্লাহর তরফ থেকে আমার জীবনের বেস্ট গিফট। মানে আমরা ধরেই নেই যে হ্যাঁ আমার বিয়ে হয়েছে, সন্তান তো হবেই, কিন্তু আসলে আমাদের জীবনে আমাদের সন্তানরাই হচ্ছে বেস্ট গিফট। খুব ভালো লাগলো আড্ডা দিতে, আর এশা মার্ডার কর্মফলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা সবাই এই ঈদের লম্বা ছুটিকে কাজে লাগাবেন, হলে যেয়ে আমাদের বাংলা চলচ্চিত্রগুলো দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে, কারণ অনেক ভালো ভালো চলচ্চিত্র এবারের ঈদে আমরা উপহার পাচ্ছি। আর একেবারে যেহেতু শেষে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু কথা। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার একটা সিনেমা ঈদে রিলিজ হয়েছে, এশা মার্ডার কর্মফল। আপনারা যারা হলে গিয়ে সিনেমাটা দেখে কমেন্ট দিচ্ছেন, রিভিউ দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ। এবং যারা এখনও দেখেননি তারা প্লিজ হলে আসেন, হলে এসে সিনেমাটা দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন। বাংলাদেশে নারী প্রধান গল্প খুব একটা হয় না, এবং ঈদের রিলিজ তো একেবারেই না। তো এত বড় রিস্ক আসলে ডিরেক্টর প্রডিউসার নিয়েছে। আপনারা প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল তোমার জন্য এবং এশা মার্ডার কর্মফলের পুরো টিম মেম্বারদের জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের আড্ডার সময় শেষ, বিদায় নিতে হচ্ছে। আবারও ফিরে আসবো আপনাদের জন্য আমাদের ঈদ স্পেশাল আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস ঈদ আড্ডা পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন জিটিভিতে। ঈদ মোবারক।